السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين صدق الله العظيم. আমাদের লাইব্রেরি বিষয়ক সম্পাদক আর যে আবুল কাশেম টিটু ভাই আপনাকে সংক্ষিপ্ত করে কিছু বলার জন্য অনুরোধ করছি। 7 বছরের শিশু থেকে শুরু করে 16 বছরের শিশু যারা মারা গেছে এবং সেই সাথে অনেক ছাত্র এবং রাজপথে সাথে সাধারণ জনগণ এবং আমাদের অনেক সাংবাদিক বিদ্রোহ এখানে অনেক শহীদ হয়েছে সবাই রোগের মাত্রা কামনা করবো আমরা এবং আর যে এইভাবে আমরা যে সবসময় যাবে আমরা বিভিন্ন সংগঠন হিসাবে আমরা এভাবে আরও সামনে সবাই এগিয়ে যাবো। এই পর্যায়ে আমি সংক্ষিপ্ত করে কিছু বলার জন্য অনুরোধ রাখবো আমাদের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক নাইট ডাক্তার প্রকৃতি। আমি নাইট ডাক্তার প্রকৃতি দৈনিক ঘোষণা বিশেষ প্রকৃতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংখ্যাধিক সংঘর্ষকে আপনার মানবতা আমাদের সুস্থ কামনায় আমাদের আজকে এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আশা করি আমাদের যারা সাংবাদিক বন্ধু বান্ধব আছে যারা এখনো হসপিটালে বেডে শুয়ে আছে তাদের পাশে আমরা সামনে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি এবং তাদের জন্য আমরা কিছু একটা করবো। আর যেহেতু আবু সাহেব মুক্ত আরো অনেক ছাত্র ছিল ছাত্রীও ছিল ছাত্রদের কথা বলবো না ছাত্রীও ছিল এবং সাংবাদিক নারীরাও ছিল সেখানে তারাও কিন্তু সেখানে আহত হয়েছে নিহত হয়েছে এবং তাদের অনেক কিছু আছে আমরা তাদের পাশে আস্তে আস্তে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা যাবো। সবার জন্য শুভকামনা হলো আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে যেসব ছাত্রছাত্রী এবং সাংবাদিক ভাই ও বোনেরা সবাই আপনার শান্তি কামনায় আমি সবাইকে আহ্বান করবো সবাইকে সব শহীদদের শান্তি কামনা করবে। আজকে এই মিলাদ ও দোয়া মাহফিলে সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। যে সব সময় এরকম বিশেষ বিশেষ প্রোগ্রামগুলো নিয়ে থাকে
আর যে লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে আমি মনে করি যে সকল কর্মকাণ্ড আছে তার মধ্যে অন্যতম হচ্ছে বিভিন্ন ক্রাইসিস মুভমেন্ট আয়োজনের কথা বলা। উপস্থিত আজকে মিলাদ মাহফিলের মাননীয় সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শুরুতে ছোট্ট একটি কবিতা পাঠ করছি আপনাদের উদ্দেশ্যে, আমার নিজের লেখা কবিতা। কবিতাটির নাম স্বস্তির নিঃশ্বাস, মোহাম্মদ ফারুকুল ইসলাম। এবার হবে সবকিছুর সংস্কার, জাতি হবে শুদ্ধ, যার জন্য ছাত্র জনতা রাজপথে করেছেন যুদ্ধ। এতদিন কেহ মুখ ফুটে সত্য বলতে পারেনি, কারণ কণ্ঠ ছিল যুদ্ধ। বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে, আন্দোলন করেছে উদ্বুদ্ধ। আর পারবে না জুলুমকারীরা করতে সাধারণ মানুষের স্বাধীনতা হরণ। আনন্দ চিত্তে মনের আবৃত্তে চিরতরে করো ধারণ। স্বাধীনতা আবার ফিরে পাবো কবু, এমনটা ছিল না কারো মনে বিশ্বাস। ছাত্র জনতার অধম্য সাহসে জনমনে ফিরে এলো স্বস্তির নিঃশ্বাস। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, এরাও যোদ্ধা এবং সামনে যারা আছেন তারাও এই বৈষম্য বিরোধী যোদ্ধা। রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাংবাদিক সহ সকল শহীদদের বিদেশী আত্মার মাত্রা ও আহতদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট নেতৃবৃন্দ এবং আমরা যারা শুনছি তাদের সকলকে সালাম, আসসালামু আলাইকুম। রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন মূলত সময়ের দিক থেকে এখন এক যুবক। জহিরুল ইসলাম যুবক না থাকলেও আর যে যুবক আছে, আর যে নেতৃত্ব যুবক আছে, সমকালীন প্রাসঙ্গিকতা আছে। সেই কারণে আমরা দেখছি যে সাংবাদিককে স্মরণ করছেন না, সকল শহীদকে স্মরণ করেছে। একটু আগে কোষাধ্যক্ষ একটি কবিতায় শুনিয়েছে, আমরা কি করব সেই কথাটি। অর্থাৎ আমরা যে সাংবাদিকের মুখে শুনেছি যে আর যেন এই বৈষম্য না হয়, বৈষম্যহীন একটি সমাজ বিনির্মাণের জায়গা থেকে আর যে আমাদের ডেকেছে। আসলে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন যখন সাংবাদিকদের জন্য দোয়া করবে, আহতদের জন্য কিছু করতে যাবে, তখন মনে করিয়ে দেবে যে আসলে আমাদের দায়িত্ব কতটা। সাংবাদিকদের ভুললে চলবে না যে তারাই সময়কে ধারণ করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাংবাদিক সহ সকল শহীদের বিদায়ী আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় আজকে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অন্যান্য অতিথিবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা নিশ্চয় অবগত আছেন, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন পেশাদার সাংবাদিকদের একটি তৃণমূল সাংবাদিকদের একটি শক্তিশালী সংগঠন। সাংবাদিকদের যে কোনো সমস্যা সমাধানে সবসময় সংগঠনটি এগিয়ে আসে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছে এবং যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে তাদেরকে তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবার পরিজনদের এই শোক কাটিয়ে ওঠার তৌফিক রব্বুল আলামিন তাদেরকে দেন, এই কামনা করি।
তাদেরকে সর্বোচ্চ জান্নাতুল ফেরদাউস দান করুন। আসসালামু আলাইকুম। এখানে উপস্থিত আছে দীর্ঘ 16 বছর অতিক্রম করা রুলার জার্নালিস্ট ফাউন্ডেশন যখন শুরু হয়, আল্লাহ পাক তৌফিক দিয়েছিল জুয়েল ভাইয়ের সাথে কার্যকারী সদস্য হিসেবে শুরু করার মতো তৌফিক দান করেছিল। সেই শুরু থেকেই সাংবাদিকদের সাথে একাত্মতা প্রকাশ করে সাংবাদিক হিসেবে জার্নালিস্ট ফাউন্ডেশনের সাথে কাজ করেছি, যশোর জেলা কমিটি চালিয়েছি। মোটামুটি অনেকটা পথ অতিক্রম করে আমরা আজকে 16 বছর পর জার্নালিস্ট ফাউন্ডেশন নির্যাতিত নিপীড়িত মানুষের কথা সর্বক্ষণ বলে এসেছে। আর এর নেতৃত্ব দিয়েছে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম। আর এখন যারা আছেন আমাদের সাথে এই কমিটিতে এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা আছেন, সবাইকে শ্রদ্ধা এবং সালাম। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 2024 সালে গণ অভ্যুত্থানের সেই রংপুরের অবস্থায় ঢাকার মধ্য এবং সাংবাদিক মেহেদী সহ যারা শহীদ হয়েছে তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকে বাংলাদেশের আমাদের যশোরের প্রখ্যাত সাংবাদিক শামসুর রহমান, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। তার হত্যার রহস্য জট আজও করেনি। আমাদের দৈনিক জন্মভূমি খুলনার প্রখ্যাত সাংবাদিক হুমায়ুন কবির বালু, তার হত্যার জট করেনি। অর্থাৎ সাংবাদিক আসলে এই আন্দোলন নয়, যুগে যুগে স্বাধীনতার পর থেকে অজস্র সাংবাদিকরা নির্যাতনের শিকার হয়েছে এবং অনেকেই শহীদ হয়েছে। আজকে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের এই আয়োজনে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের পর থেকে যত সাংবাদিক তার কর্তব্য পালন করতে গিয়ে শহীদ হয়েছে, আমি তাদের সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সংগ্রামে উপস্থিতি, ইতিমধ্যে অনেক বক্তাই আজকের যে আরজেএফ যে আয়োজন করেছে আমরা সবাই জানি এবং আরজেএফের দাওয়াতে আমরা এখানে মিলিত হয়েছি। আমি প্রথমেই আরজেএফকে ধন্যবাদ জানাতে চাই যে বৈষম্য বিরোধী ছাত্র গণ অভ্যুত্থানের যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, বিশেষ করে যারা সাংবাদিক, প্রায় পাঁচজন সাংবাদিক মৃত্যুবরণ করেছে, আমরা তাদেরকে বলি শাহাদাত বরণ করেছেন, এবং 200-রও বেশি সাংবাদিক আহত হয়েছেন। তারা এখনো তাদের অনেকের গুলিবিদ্ধ আছেন। রাবার বুলেটকে আরজেএফকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আমাদের মাঝে আসছেন অ্যাডভোকেট হায়দার ওমর কিন্তু তিনি উপস্থিত হয়েছেন আমাদের আরজেএফের সম্মানিত উপদেষ্টা। এখন আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ রাখবো আমাদের আরজেএফের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আপনারা দীর্ঘক্ষণ যাবৎ আলোচনা শুনছিলেন। আমাদের সম্মানিত বিশেষ আমাদের ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতা জাকির ভাই বলছিল যে দোয়া মাহফিলে বক্তব্য কম দেওয়া ভালো। 15 বছর যদি কথা বলতে না পারে আর একদিন যদি কথা বলার সুযোগ আমরা পাই, তাহলে কথা বলতে দিতে হবে, কথা শুনতেও হবে। যেহেতু বৈষম্যের মধ্য দিয়ে আজকের এই অর্জন শুরু হয়েছিল, একটি দাবি কোটা আন্দোলন দিয়ে শুরু হয়েছিল। সেখান থেকে 9 দফা, 9 দফা থেকে 1 দফা, এবং আপনারা দেখেছেন যে ছাত্র জনতার আন্দোলনের মুখে এশিয়া মহাদেশের একটি বৃহত্তর রাজনৈতিক দলের নেতা, যিনি মাননীয় প্রধানমন্ত্রী এবং দলেরও সভানেত্রী ছিলেন, তিনি দাবির মুখে, 1 দফা দাবির মুখে দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছেন।
শুধু চলে যান নাই, কত মায়ের বুক খালি করেছেন। যারা তার দল করি আমরা, তার সমর্থক এখানে থাকতে পারেন, কত মায়ের বুক যে খালি করেছেন, যারা যাত্রাবাড়ি এবং আমাদের মাতুয়াইল, সানারপাড়, রামপুরা এইসব এলাকায় যারা ঘটনার সময় পাশাপাশি ছিলেন, অনেকে আমাকে ফোনে বলেছে এগুলি গুজব। তাদেরকে আমি বলেছিলাম আমার চোখ যা দেখে তাও কি গুজব। এখনো হাতিরঝিলে লাশ ভেসে ওঠে, ঢাকা মেডিকেলে এখনো 20টি লাশ পড়ে আছে, কেউ নিতে আসে না। এখনো ড্যামরার খালে লাশ ভেসে ওঠে, আজকে লালমনিরহাটে কি লাশ ভেসে উঠছে। কতজন মা কাঁদে, কতজন বাবা কাঁদে, কতজন স্বজনকে আমরা হারিয়েছি। সেই রক্তের বিনিময়ে আজকের এই যে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, ঠিক এমনি একটি মুহূর্তে 2007 সালে যখন তত্ত্বাবধায়ক সরকারও ছিল না, আর্মি শাসিত সরকার ছিল, 111, তখন আরজেএফের জন্ম হয়েছিল। এবং ওই তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রথম মিটিংটি জাতীয় প্রেস ক্লাবে আরজেএফ করেছিল। আজকে আমি খুব আনন্দিত যে আরজেএফের ইতিহাস আজকে মঞ্চে উপবিষ্ট যারা আছেন এবং সামনে যারা আছেন সবারই খুব সুন্দর মুখস্থ। এবং তখন কথা বলতে হলে কথার লাইসেন্স লাগতো, পারমিশন লাগতো। ডিএমপি থেকে আগে পারমিশন আনতে হতো, কারা কারা কথা বলবে, কি বলবে, তারপরে মিটিং করতে হতো। অনেকেই আমাদের সহযোগী সহযোদ্ধা ছিলেন। সেই থেকে আজকে পর্যন্ত 16 বছর আমরা বিভিন্ন সংকট মোকাবেলার জন্য কাজ করছি, একটি সুশিক্ষিত সাংবাদিক গড়ার জন্য কাজ করছি, একটি অধিকার প্রতিষ্ঠার জন্য। শুধু যারা আন্দোলন করেছে তারা না, আমাদের গণমাধ্যম কর্মীরা কাজ করছে, তাদের পাখির মতো গুলি করা হয়েছে। আপনারা যারা সিলেটের নয়াদিগঞ্জের সাংবাদিকের মৃত্যু দেখেছেন, তাকে ইচ্ছা করে গুলি করেছে পুলিশ, 2 দিক থেকে গুলি করেছে। মেহেদী উপরে দাঁড়িয়ে ভিডিও করছিল, নিচ থেকে পুলিশ গুলি করেছে। আজকে রাস্তায় যখন ট্রাফিক পুলিশ দেখলাম অনেকদিন, 6-7 দিন পরে, ঘৃণায় হৃদয় ভরে যায়। তোমাদের সন্তান নাই, তোমরা সাংবাদিক ছাত্রদেরকে পাখির মতো গুলি করো। মানুষ কখন শ্রদ্ধা হারায়? যখন সে তার ব্যক্তিত্বকে হারিয়ে ফেলে, তখন। সুতরাং আমি মনে করেছি, আমাদের আরজেএফ মনে করেছে যে আমাদের যেসব সাংবাদিক বন্ধুদেরকে আমরা হারিয়েছি, যেসব ছাত্র জনতাকে আমরা হারিয়েছি, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনার মাধ্যমে আগামীকাল থেকে আরজেএফের নানা কর্মসূচি আমরা শুরু করব। সে কারণে আজকে আমরা এই দোয়ার আয়োজন করেছি। আমাদের কি কর্মসূচি? ইতিমধ্যে অনেকে বলেছেন বৈষম্যের কথা। একটি প্রেস কাউন্সিল হয় এখানে, সেখানে গ্রামীণ সাংবাদিকদের কোনো প্রতিনিধি থাকে না। আমরা যখন বলি তখন বলে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সব সাংবাদিকদের কথা বলে, মিথ্যা কথা। এখানে জাকির ভাই আছে, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন শুধু তাদের ইউনিয়নের সাংবাদিকদের কথা বলে। আমরা যারা তৃণমূলে, পোস্টালে, নদীর মধ্যে কাজ করি, প্রত্যন্ত অঞ্চলে কাজ করি, আমাদের কথা কেউ বলে না। আমাদের কেউ যদি গ্রেপ্তার হয়, মামলায় পড়ে, বিপদে পড়ে, তাহলে কয় চাঁদাবাজ, ভুয়া সাংবাদিক। এইবার সুযোগ এসেছে। আজকে যারা কথা বলেন, একটু পরে কথা বলেন, আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন কাউকে আমি কিন্তু ফোনে দাওয়াত দেইনি, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি। ফেসবুকের স্ট্যাটাস দেখে আপনারা অনেকে এখানে এসেছেন, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আরজেএফ যখন শুরু করেছিলাম তখন মাত্র 4 জনে শুরু করেছিলাম। আমার বাম পাশে হৃদয় চৌধুরী আছে, কার্যনির্বাহী নির্বাহী কমিটির সদস্য ছিল। আমাদের মহাসচিব ছিল রেজাউল হক টিটু। মানে সেজন্য মানুষ না, একজন সংগঠক না, যারা এরোপ্লেন ছিল। সেই মহাসচিবের কারণেই কিন্তু তখন আরজেএফ বাংলাদেশে একটি ঐতিহ্যবাহী এবং প্রথম শ্রেণীর সংগঠন হিসাবে সবার কাছে পরিচিত হয়েছিল। সাংগঠনিক শক্তি আগে দরকার। আজকে যে যারা সাংগঠনিক শক্তি থাকে, তাইলে প্রেস কাউন্সিলে আগামী যে কাউন্সিল হবে, সেই কাউন্সিলে গ্রামীণ সাংবাদিকদের প্রতিনিধি থাকবে। আমরা আন্দোলন শুরু করব। বলছি না যে আরজেএফ থেকে থাকতে হবে, আমি বলছি না যে মফস্বল সাংবাদিক ইউনিয়ন থেকে থাকতে হবে, আমি বলছি প্রতিনিধি থাকতে হবে।
যে থাকবে সে আমাদের কথা বলবে। আর ইতিমধ্যে আমরা আমাদের ইশাভাই বলেছে, আপনারা জানেন আজকে সকালে দেখেছে আমাদের শ্রদ্ধাভাজন আলী ইমাম মজুমদার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিয়োজিত হয়েছেন। উনি শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ছিলেন, আমাদের সাথে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা ওনার আরজেএফের। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা, তার যখন বিপদ, তিনি যখন মিরপুরে মানববন্ধন করার মতো মানুষ পান না গ্রামীণ ব্যাংকের সামনে, আরজেএফের শত শত ছেলে পেলে সেখানে আমরা সেদিন একাত্মতা প্রকাশ করেছিলাম। এই আরজেএফ শব্দটা প্রধান উপদেষ্টার কাজের মুখস্থ আছে। সুতরাং তিনি এখনো দাপ্তরিকভাবে অফিস করেননি, যমুনাতে তার অফিস দেওয়া হবে। আমরা ইতিমধ্যে একটি চিঠি তার ডায়েরির মধ্যে ঢুকিয়ে দিয়েছি যে আমাদেরকে একটি ডেট দেওয়া হোক। আমরা সেখানে মঞ্জুর হোসেন ইসলামের নাম দিয়েছি, কারণ সেও আমাদের সাথে রাজপথে সাগররুনি আন্দোলন সহ সকল আন্দোলনে, ইতিবাচক আন্দোলনে আমার সাথে ছিল। আমাদের জামাত শিকদার সহ আমরা 50 জনের নাম সেখানে দেওয়ার কথা ছিল, কিন্তু আমাদের কাছে 25 জনের নাম চেয়েছে। আমরা 25 জনের নাম ইতিমধ্যে দিয়েছি। কিন্তু একটি সংগঠন, একটি কর্মসূচি পালন করার জন্য প্রথমে দরকার টাকা। আজকে যেহেতু আমাদের মিটিং, আমি কিছু কথা বলি। আমাদের অনেকে মনে করেন কবে যাবেন সেদিন আমাকে বললেন আমি টাকা দিব, কবে তারিখ হবে সেদিন আমি দেখব। এই করে কিন্তু আমরা অলবেলের সময় সংগঠন করি নাই। মহাসচিব টাকা অ্যারেঞ্জ করে দিয়েছে, পকেট ভরা টাকা, প্রোগ্রাম করো, হল ভাড়া। আমাদের ইব্রাহিম ভাইয়া দেখেছে, একদিনে 2টা প্রোগ্রাম করেছি প্রেস ক্লাবে, সকালে একটা, বিকালে একটা। সেই সব প্রোগ্রামের কারণে কিন্তু পরবর্তী সময় বিডিআর বাজার, গণতান্ত্রিক নির্বাচন এইগুলি হয়েছে। তো আজকে সেই সময়ের মতো আমাদের কাছে টাকা নেই, কিন্তু আমার ব্যক্তিগত মনোবল আছে যে যদি কোনো কাজে যাই, কোনো কাজে নামি, ইনশাল্লাহ আমরা সফল হব। এবং আজকে যারা মঞ্চে আছেন তাদের কাছে আমার আকুল আবেদন যে আপনারা আমাদের সকল কর্মসূচিতে উপস্থিত থাকবেন। আপনাদের অর্থনৈতিকভাবে কোনো সহযোগিতা না করলেও হবে, কারণ কি আপনারা আরজেএফের ইতিহাসটা খুব সুন্দর করে বলতে পারেন। আমরা যখন প্রধান উপদেষ্টার কাছে যাব, আমরা যখন আইটিভির কাছে যাব, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যাব, আমি বক্তব্য রাখার সুযোগ না পেলেও আমাদের সর্বশেষ সদস্য ইতিহাসটা খুব সুন্দর করে তুলে ধরতে পারে। এটি সবচেয়ে একটা ভালো লাগার কথা যে আমাদের এই সংগঠনকে লালন করেছে। আর যারা আমাদের কার্যনির্বাহী কমিটির সদস্য, সাধারণ সদস্য আজকে অডিয়েন্সে আছেন, আপনাদের প্রতি অনুরোধ, ঢাকা শহরে অনেকগুলি সংগঠন আছে, আপনারা জানেন। 15 টাকা দিয়ে একটা প্যাড বানাইলে একটা সংগঠন করা যায়। আর যে একটু কড়াকড়ি সংগঠন কেন? লেখা আছে প্রোগ্রাম 5টায়, কয়টায় শুরু হয়েছে? 5টায়। শুধু নামাজের বিরতি ছিল। আমরা এই কালচারটা প্রথম থেকে করেছি যে প্রোগ্রাম শুরু যদি 5টা হওয়ার কথা থাকে তাহলে 5টাই হবে। প্রধান অতিথি আসে নাই, কিন্তু আমরা কিন্তু প্রোগ্রাম শুরু করেছি। এবং যাদেরকে আমরা অতিথি করি তাদেরকে আমরা বলি যে বাংলাদেশের যে সংগঠনগুলিতে আপনারা যান, 2 ঘন্টা পরে আমাদেরটা আসবেন 15 মিনিট আগে, আমরা যথাসময়ে প্রোগ্রাম শুরু করি। সুতরাং আজকে মিলাদ এবং দোয়া মাহফিলের মধ্যে দিয়ে শুরু হয়েছে। আমাদের বেশ কিছু কর্মসূচি দেয়া আছে। আমাদের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ, স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ, যেহেতু আমাদের অনেক সাংবাদিক হত্যার বিচারের দাবি আছে। এবং বৈষম্যমুখী আচ্ছা, জাকির ভাইয়ের মতো নেতাকে সামনে বসে থাকতে হয় প্রেস কাউন্সিলে এসে, আর ওই দালাল সরকারের একজন কর্মীকে এখানে মঞ্চে বসানো হয়। আমাদের সহ্য করতে হয়েছে বিগত 15 বছর। সহ্যের সময় শেষ। আমরা গতকালকে জাকির ভাই সহ পিআইবিতে গিয়েছিলাম, প্রেস কাউন্সিলে এসেছি 2 দিন। আমরা আগামীকালকে নিমকোতে যাব। সব জায়গায় আমাদের অধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা করব। বৈষম্য থাকবে না, পেশাদার সাংবাদিকদের জায়গা হবে প্রেস কাউন্সিল, নিমকো, পিআইবি, এইগুলি। একদিন আদালতে জবাব দেন। আর নতুন মনে হয় কেউ নাই, যারা নতুন সদস্য যদি থেকে থাকেন এই জিনিসটার প্রতি খেয়াল রাখবেন যে কোনো কর্মসূচি আমরা ফেসবুকে যখন দিয়ে দেই, থ্রো করে দেই, আপনি দাওয়াতের অপেক্ষা থাকা যাবে না। কারণ সারা দেশে আমাদের 7,000 সদস্য, কাকে দাওয়াত দিব? আপনার নিজ দায়িত্বে চলে আসবেন। আজকে অনেকেই দেখেছি নিজ দায়িত্বে চলে এসেছেন। আর আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাডভোকেট শাহিদা রহমান রিঙ্কু। তিনি যানজটের কারণে দেরি হয়েছে, কিন্তু আমাদের সাথে যুক্ত হওয়ার পর থেকে অনেক আন্তরিক, নানাভাবেই সহযোগিতা করেন, আসেন। আমাদের প্রধান আলোচক রায়ন এম ইব্রাহিম ভূঁইয়া আরজেএফের প্রথম থেকে, একদম প্রথম থেকে প্রতি অনুষ্ঠানে থাকেন, সার্বিক সহযোগিতা করেন।
হৃদয় চৌধুরী একটি পার্টি। তিনি জানেন যে বাংলাদেশের একজন তরুণ ব্যবসায়ী, আমাদের মহাসচিব সিকান্দার আলম শেখ, বিশেষ করে আমাদের অর্থ সচিব মোহাম্মদ ফারুকুল আলম, তিনি সার্বক্ষণিকভাবেই সংগঠনটিকে বর্তমানে ধরে রাখার জন্য চেষ্টা করে। আমাদের ফারুক ভাই একটু সবার সাথে পরিচয় হন। ফারুক ভাই এই, আর আপনারা যারা আছেন সামনে সবাই সমানভাবে কষ্ট করেন, কিন্তু কষ্টের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। ছাত্র জনতা আন্দোলন করে তাদের অধিকার প্রতিষ্ঠা করছে, শিখে নিতে হবে যে আমরা যদি আন্দোলন করি তাহলে আমরাও আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আন্দোলন হতে হবে আন্দোলনের মতো, চুলকানি আন্দোলনে কাজ হবে না, ছাত্ররা বুঝিয়ে দিয়েছে। হ্যাঁ, গানও আছে যে ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না, ডাকতে হবে সেরকম, আন্দোলনও করতে সেরকম। আমরা আগামীকাল থেকে বিভিন্ন কর্মসূচিতে আপনাদেরকে ডাকবো, আপনারা আসবেন। বিশেষ করে আমরা জাতীয় প্রেস ক্লাবের রাউন্ড টেবিল হলে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের যে প্রত্যাশা সে বিষয়ে আমরা একটি রাউন্ড টেবিল করবো খুব অল্প সময়ের মধ্যেই। গতকালকে আমি জনপার্টির চেয়ারম্যানের অফিসে গিয়েছিলাম, সে বলছে যে ভাই হল ভাড়া যা অর্ধেক আমি দিব। তাহলে অর্ধেক পাইলে তার অর্ধেক আমার গায়ে রক্ত সত্যি হয়ে গেছে, হয়ে যায় না? সুতরাং কোনো কাজে গেলে আমরা আর ফিরে তাকাবো না। আমি বক্তব্য রাখবো না, আমাদের বক্তব্য আর যে বক্তব্য সব জামাল শিকদার, জাকির ভাই, আমাদের ঈশা ভাই রেখেছে। আমাদের সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে। আমি একটা পদে আসি তো আসি, সেইভাবে না থেকে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। অনেক মুরব্বীরা আছেন, এখানে আসছেন, আমি চিনি না, সবাইকে অভিনন্দন। আপনারা আমাদের সাথে আগামীতে যুক্ত হবেন। বিশেষ করে আমাদের আনিসুর রহমান হিটলু ভাই, আমাদের কার্যনির্বাহী কমিটির সদস্য, নিউ মার্কেটে পিওর গোল্ডের মালিক, অনেক ব্যস্ততা, তারপরও আজকে এসেছেন, আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের উর্মি আপা এসেছেন, যারা এসেছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমরা দুজন অতিথি, আপনারা দেখছেন যে আমি মাইক খুলে ফেলেছি অধিকারের স্বার্থে। তাদের বক্তব্য আমি শুনবো, আমার বক্তব্য তো তারা শুনবে না। আমি আমার সাংগঠনিক কথা বলবো, প্রধান অতিথি এবং প্রধান অতিথির কাছ থেকে আমরা বক্তব্য শুনবো, এবং তারা আগামী দিনের দিক নির্দেশনা দেবে যে আজকে রাতের পরে যে সকাল হবে সেটি হবে আমাদের নতুন পথ চলার সকাল। এই আজকের এই মিলাদ মাহফিল, এবং যারা এই কবরে শুয়ে আছে তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, এবং তাদের আত্মা আমাদেরকে বলবে যে তোমরা আমাদের জন্য এই করো, এই কর্মসূচি দাও। তো আজকে এই আলোচকদের নির্দেশনা মোতাবেক কালকে আমাদের কর্মসূচি শুরু হবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন কর্তৃপক্ষকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। অত্যন্ত সময় উপযোগী একটি বিষয়ে আলোচনা সভা এবং মিলাদ মাহফিলের আয়োজন করার জন্য আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন RJF এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম, আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের রিকু আপা। আপনারা ওনাকে অনেক অনুষ্ঠানে দেখেছেন। তিনি একজন ব্যক্তিগত জীবনে একজন আইনজীবী, একজন সমাজ সচেতন ব্যক্তিত্ব। RJF এর উপদেষ্টা হিসেবে আমরা অনেকবার পাশাপাশি বসে এটি কথা বলার সুযোগ পেয়েছি। মঞ্চ প্রবিষ্ট আছেন সাংবাদিক নেতা জাকির হোসেন। RJF এর চেয়ারম্যান দুঃখ প্রকাশ করে বলেছিল যে সাংবাদিক নেতা জাকির হোসেন দর্শক গ্যালারিতে বসে থাকবে আর এখানে অক্ষত কুক্ষত কেউ এসে স্টেজে বসে থাকবে। এই দৃশ্য কিন্তু আমরা এই হলেই দেখেছি, আমরা প্রত্যক্ষদর্শী। আমি ব্যক্তিগতভাবে এখানে দাঁড়িয়ে বলেছিলাম যে প্রেস কাউন্সিলের ব্যানার সংযোজন করার জন্য একটি স্ট্যান্ড তৈরি করতে পারে নাই প্রেস কাউন্সিল। আমি বলেছি যে প্রয়োজনে আপনারা যদি না পারেন আমার অর্থায়ন আমি সেটা করে দিব। আমি প্রস্তাব করেছি, এসএম জহিরুল ইসলাম সাক্ষী, হয়তো আপনারা অনেকেও শুনেছেন।
সেটাও হয়নি। এখনো দেখেন স্টেজের পিছনে এক সাইডে ছোট্ট করে একটা ব্যানার লাগাতে হয়। এত দুর্দশা কেন প্রেস কাউন্সিলের? আবার যাদেরকে প্রেস কাউন্সিল কমিটিতে রাখা হয়েছে তাদের পক্ষ থেকে একজন সাংবাদিক কোনোদিন প্রেস কাউন্সিলে কোনো প্রোগ্রামে যোগদান করেনি। সেটার জন্য এসএম জহিরুল ইসলামের তত্ত্বাবধানে, আরজেএফের তত্ত্বাবধানে, আমাদের সাংবাদিকদের অন্যান্য সংগঠনের তত্ত্বাবধানে এই হাউজে অডিয়েন্সের লোক বসানোর জন্য আমাদেরকে এগিয়ে আসতে হয়েছে। যাদেরকে এখানে স্টেজে বসাইছে তাদের পক্ষ থেকে একজন সাংবাদিক কোনোদিন প্রেস কাউন্সিলে কোনো প্রোগ্রামে যোগদান করছে কিনা সেটা আমার জানা নাই। আমি কিন্তু অন্তত 200 প্রোগ্রামে অ্যাটেন্ড করছি এখানে। এই প্রেস কাউন্সিল আমরা চাই না। যখন সমাজ সংস্কারের কাজ চলছে, যখন বৈষম্যহীনতার আন্দোলনে ছাত্র জনতা এবং সাংবাদিক জীবন দিয়েছে, যাদের জীবনের বিনিময়ে, আত্মত্যাগের বিনিময়ে বৈষম্যহীন বাংলাদেশের পুনর্জন্ম হয়েছে, আমাদের এই সকল বৈষম্য দূর করতে হবে। প্রেস কাউন্সিলের সকল তত্ত্বাবধানে সাংবাদিক সংগঠন সমূহের অংশগ্রহণ বাধ্যতামূলক করতে হবে। সে বিষয়ে পরবর্তী সময়ে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন বজ্রকণ্ঠে আওয়াজ তুলবে, আমরা তাদের পাশে থাকব। আজকে যাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করার জন্য এসএম জহিরুল ইসলামের নেতৃত্বে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন যে দোয়া মিলাদের আয়োজন করেছে, এজন্য তাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। যারা জীবন দিয়ে আমাদেরকে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা দিয়ে গেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আগামী দিনেও যদি কোনো বৈষম্য শিকার হয়, এবারের মতো সর্বস্তরের ছাত্র জনতা, সাংবাদিক সকলে মিলে প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের সার্বিক সাফল্য কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই দুঃখিত, একটু দেরি হয়ে গেছে, রাস্তায় প্রচুর জ্যাম। আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম আমি চেষ্টা করবো ইনশাল্লাহ সময় মতো আপনাদের সাথে উপস্থিত হওয়ার জন্য। আরজেএফ আয়োজিত আজকের যে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে, আমি সকালবেলা আমাকে জহির ভাই অবগত করেছেন। গতকালও কথা হয়েছিল, কিন্তু আমি আসলে ওইভাবে প্রস্তুতি নিয়ে আসি নাই, ওইভাবে প্রস্তুতিটা হয়নি আমার। তো যাই হোক, আমি যারা শহীদ হয়েছেন এই আন্দোলনে, আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। তাদের জন্য আমরা দোয়া করব, সৃষ্টিকর্তা যেন তাদের বেহেশত নসিব করেন। যে কোনো সংস্কার, যে কোনো আন্দোলন অনেক রক্তক্ষয়ী, আমরা আসলে এটা চাই না। আমরা চাই একবার, দুইবার, 10 বার, 100 বার হোক, আলোচনার মাধ্যমে অল্প সময়ের মধ্যেই যেন সেটা সমাধান হয়। প্রয়োজনে বারবার বসতে হবে, বারবার আমাদের আলোচনা করতে হবে। যখনই মনে হয় কোনো সংশয়, যখনই মনে হয় কোনো বিশৃঙ্খলতা অথবা এমন কোনো কিছু, ছোট্ট একটা জিনিস অনেক বড় কিছু সৃষ্টি করে, যেটা হয়তো কেউ ধারণাও করতে পারে না, এমন কিছু ঘটে গেছে আমাদের দেশে। এর জন্য অনেকগুলি তাজা প্রাণও চলে গেছে। আসলে এটা আমাদের কাম্য না। আমরা ভাষা আন্দোলন দেখি নাই, শুনেছি 71-এর যে যুদ্ধ, সেখানেও লক্ষ লক্ষ মানুষের প্রাণ গিয়েছে। সেটা অনেক দূর, অনেক ব্যথা, অনেক বিরহ, অনেক কিছু হারিয়ে মানুষ দীর্ঘদিন সেটাকে সাফার করতে হয়। যাই হোক, দেশের জন্যই করে, কিন্তু এটা আমাদের কাম্য না। আমরা সবসময় চেষ্টা করব যেন অল্পর মধ্যে আমরা এটা সমাধান করতে পারি। যে আন্দোলনে যে শহীদ হয়েছে যারা, খুব ছোট ছোট আমাদেরই ছেলে মেয়ে, খুব খারাপ লেগেছে দেখে, কিছু করার ছিল না। সবাই আমরা একটা সময় সবাই আমরা রাস্তায় নেমেছি, কিন্তু এরকম হওয়ার কথা ছিল না। যাই হয়েছে,
আল্লাহ যেন এরকম ঘটনা আর ভবিষ্যতে না ঘটে, আমরা সেটাই চাইব। তো আমি যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমি আসলে অনেক দুঃখ প্রকাশ করতেছি, তাদের পরিবারের প্রতি দুঃখ প্রকাশ করতেছি, এবং তারা যেন আল্লাহ যেন তাদের ভালো একটা সম্মানিত স্থানে রাখে। তাদের শহীদদের আমি আত্মার মাগফিরাত কামনা করছি। আপনারা সকলে তাদের জন্য দোয়া করবেন। আজকে আরজেএফ তার আয়োজন করেছে, জহির ভাই আমাদের আরজেএফের চেয়ারম্যান, উনি খুব সুশৃঙ্খলভাবে সবসময় সুন্দর একটা আয়োজনের মাধ্যমে যে কোনো প্রোগ্রাম করেন। তো জহির ভাই সবসময় সচেতনভাবে আমাদের সবার জন্য একটা যে কোনো প্রোগ্রামে উনি আয়োজনটা খুব সুন্দরভাবে করেন। তো আমি জহির ভাইকে এর জন্য ধন্যবাদ জানাচ্ছি, যারা আয়োজক আছেন তাদেরও ধন্যবাদ জানাচ্ছি। আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। সামনে আমাদের আরজেএফের প্রতিষ্ঠা বার্ষিকী, সেখানে অনেক কার্যকলাপ আছে আমাদের। তো জহির ভাইয়ের সাথে আমরা আলোচনা করে আমরা যে কোনো যাই করি না কেন, যে মতামত সবাইকে নিয়ে একটা সিদ্ধান্ত অবশ্যই আসব। সকলে আমাদের পাশে থাকবেন, আমরাও সকলের পাশে থাকবো, এই প্রত্যাশা করেই আমি আরজেএফকে ধন্যবাদ জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। আপনারা অনেকক্ষণ ধরে এই প্রোগ্রামে আছেন, অনেক বক্তৃতা শুনেছেন। আমার মনে হয় আমার যে কথাগুলি আছে এটা সবাই বলে ফেলছে, আমার বলার কিছু নাই। অতএব আমি সবার তো একই উদ্দেশ্য যে যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করা। তো আমরা আসলে কথা না বলে আমরা দোয়াটাই করি এবং মিলাদে অংশগ্রহণ করি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।